বস না রে, ওখানে বসে যা আসতে। ঠিক আছে, বলে আপনার বলেন কি আছে। Explain that among the BX3, like API3 from the station, yes, there is a delta minus a 3 minus ED class. ও আচ্ছা, boron একটা মানে অ্যামং দা বোরন হ্যালাই, এই তো। তো এখানে টানছে কিনা এটা, কেন টানছে? হায়ার ইলেকট্রোনেগেটিভিটি আছে বোরনের থেকে ফ্লুরিনের। অ্যাকচুয়ালি তো ফ্লুরিনের সবার থেকে বেশি, বাট আমি এখানে দেখবো কার থেকে, বোরন থেকে বেশি কিনা, এই তো। তাহলে এটা কি বলবে, টানবেন ডেল্টা নেগেটিভ, ডেল্টা নেগেটিভ, ডেল্টা নেগেটিভ। তো ওভারঅল তো চার্জ থাকবে না, ওভারঅল তো জিরো হতে হবে না টোটাল মলিকুলকে। তাহলে কত হবে, 3 ডেল্টা পজিটিভ বা প্লাস 3 ডেল্টা, যা হতো একই হবে। বুঝা গেল এটা? আর কোনো কোশ্চেন? তা বলে যা। ইলেকট্রন ডেফিসিয়েন্ট মানে ইলেকট্রনের ঘাটতি আছে। সিম্পল একটা boron আছে, ওটা ছবিটা কিসের বোরেন? স্ট্রাকচারটা। আচ্ছা ঠিক আছে, ওখান থেকে তো শুরু করব। এর আগের দিন আমি ব্যানানা বন্টনগুলো ব্যাখ্যা করেছিলাম না, মনে আছে এগুলো? হ্যাঁ, অক্সিজেন আছে, সালফার আছে, আর ফ্লুরিন আছে। ওরা অসমিয়াম ছিল না? ও আচ্ছা, তাহলে গন্ডগোল হয়ে গেল। বল তাহলে কি ছিল বল? অক্সিজেন, সালফার আর F4। এবার কি চাইছিস বল, এর গঠন চাইছিস? আচ্ছা, এবার এটা চাইছিস, দেখ ভালো করে। তো সালফার আছে, সালফারকে সেন্ট্রাল নিয়ে নে, চারদিকে 4টা ফ্লুরিন তো আগে দে, সব সিঙ্গেল বন্ডেড, আর যে কোনো একদিকে একটা সালফার অক্সিজেন। বল এবার এই যে কন্ডিশনটা আছে, ভাব এবার তাহলে কি হবে, এখানে হাইড্রোজেন কি sp3d, এখানে ইকুইটোরিয়াল অ্যাক্সিয়াল না, এখানে সালফার অক্সিজেন ডাবল বন্ড থাকার জন্য তার বন্ড লেন্থ আবার কম হবে, আর সালফার ফ্লুরিন সিঙ্গেল বন্ড হওয়ার জন্য বেশি হবে। কারণ অক্টাহেড্রাল বা স্কোয়ার পিরামিডাল বা স্কোয়ার, এই তিনটা গঠনে যেহেতু আমার অ্যাক্সিয়াল বা ইকুইটোরিয়াল ধরা হয় না, কারণ বন্ড অ্যাঙ্গেল সবারই কত 90 ডিগ্রি। এক মিনিট আমি ঠিক তো বলেছিস তুই, বাহ আমি ভুল করেছিলাম, এটা বন্ধ হবে না ঠিক তো। তাই sp3d হচ্ছে না এখানে। আচ্ছা ভাই, সালফারের বাইরে 6টা ইলেকট্রন, এখানে 5 + 0 আছে না, আর এখানে স্টেরিক নাম্বার কত আছে বল, 5 + 0 মানে 5 হলো। তো 5 হলে কি হবে, ট্রায়াঙ্গুলার বাইন্ডিং হবে, সালফার হবে। তো ডাবল বন্ড কোথায় থাকবে বল, ইকুইটোরিয়াল পজিশনে। আর অ্যাক্সিয়ালে কে থাকবে, হাইলি ইলেকট্রোনেগেটিভ। আরে বুঝা তো? তো নরমালি অ্যাক্সিয়াল বন্ড সবসময় কি হবে, ইকুইটোরিয়াল থেকে বড় হবে। অ্যাক্সিয়াল বন্ড ইকুইটোরিয়াল থেকে বড় হবে। তাহলে S বন্ড F অ্যাক্সিয়াল greater than S bond F equatorial greater than S double bond O equatorial। বুঝা গেল অ্যান্সারটা? ক্লিয়ার না, ক্লিয়ার না? আর কিছু? তাহলে এবার শুরু করা যাক। বল, লাস্ট আমরা করেছিলাম ডাইবোরেন নাকি? তাহলে প্রথমে পয়েন্ট কর, ক্যারেক্টারিস্টিক্স অফ
বন্ডিং ইন ডাইবোরেন, characteristics of bonding in diboron. Characteristics of bonding in diboron বা B2S6 লিখে দিই ডাইবোরেন বানান করে না লিখে। তো প্রথমে বল যে ডাইবোরনের গঠনটা কেমন আছে। ডাইবোরনের স্ট্রাকচারটা মনে আছে না নাই? আছে তো? ব্রিজ বন্ডিং আছে এখানে। তো একটু এইভাবে আঁকার চেষ্টা করি যেভাবে আমি আঁকছি। দেখ, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এরা আমার আছে একই প্লেনে। এরা আমার একই প্লেনে আছে। আরে বোঝাচ্ছে কি? আর এরা আছে এই পজিশনে, দুটো হাইড্রোজেন। এই ছিল কি আমার ডাইবোরনের গঠন। আর এটা তো করেছিলাম না, করিনি এর আগের দিন। এটাকে সিম্পলিফাই করে দেখিয়েছিলাম এরকম ভাবে। বল, বলে বলছে এবারে স্পষ্ট বুঝতে পারছি না ব্যানানা বল বুঝতে পারছিস? তাহলে দেখেছিলাম না, দেখাইনি ভাবে। এটা কিভাবে এসেছিল বল? এটা অরবিটালটার নাম কি? S2P6 S3P6 S3P6। যাই হোক, এরা আমার পারপেন্ডিকুলার আছে। মানে এটা যদি বোর্ডটা প্লেন হয় তো বোরন একটা এভাবে উঠে আছে আর পিছন দিকে আছে। আরে বুঝে গেল না? এবার এই সম্পর্কে কয়েকটা তথ্য যেগুলো আমরা জেনেছি, পড়েছি, সেগুলো লিখবো। লিখ, in B2S6 এক নম্বর লিখছিস তো, এক নম্বর করে। হ্যাঁ, in B2S6 boron is sp3 hybridized। বোরন মানে বি, sp3, দেখ ভালো করে sp3 হয়েছে কিনা দেখ। আরে চারদিকে চারটা সিগমা বন্ড, sp3 হলো না রে। তাহলে in B2S6, B is sp3 hybridized। হয়েছে? এবার বল, এই যে বন্ডটা, এগুলো বলে কি বলবো আমরা? ইকুইটোরিয়াল। আর এই বন্ডটা কি বলেছিলাম? তাহলে এই বন্ড দুটো হচ্ছে আমার অ্যাক্সিয়াল বন্ড, আর এগুলো বন্ড হচ্ছে আমার কি? ইকুইটোরিয়াল বন্ড। তাহলে আমি লিখতে পারি বি বন্ড এইচ অ্যাক্সিয়াল বন্ড লেন্থ greater than B bond H equatorial bond length। বুঝে? বুঝতে পারলি কি পারলে ব্যাপারটা? তারপরের পয়েন্ট কর।
এটা শুধু রাখতে পারিস রে, উল্টা করে দিয়েছিস শুধু। এটা উপরে আর নিচে থেকে দেবে না তুই। খুব কষ্ট হচ্ছে একটা না। হয়েছে নাকি? এবার শোন, আমরা পরবর্তীতে পড়বো যে যেখানে বন্ড লেন্থ লম্বা হবে, বড় হবে, সেখানে আমার কি হবে, যে বন্ড এনার্জি কম হবে। বুঝলো? তাহলে বন্ড এনার্জি বলে আমরা টপিক পড়বো একটা, এখনই পড়বো, ঠিক আছে? যে বন্ড এনার্জিটা কি করে আমরা ভাববো উপর থেকে। তবে আপাতত এখানে অ্যাক্সিয়াল বন্ড লেন্থ বড় হওয়ার পরেও এর বন্ড এনার্জি বেশি, অর্থাৎ যেটা হওয়া উচিত সেটা এখানে হচ্ছে না। কেন হচ্ছে না ব্যাখ্যা করি, এটা আগে লিখে না। 3 নম্বর পয়েন্ট লিখে নেওয়া হবে যে বন্ড অ্যাক্সিয়াল, এখানে লেখ বন্ড ডিসোসিয়েশন এনার্জি। এটা ফুল ফর্ম কি? বন্ড ডিসোসিয়েশন এনার্জি, অর্থাৎ বন্ধন বিভাজন শক্তি, বি বন্ড এইচ ইকুইটোরিয়াল বন্ড ডিসোসিয়েশন এনার্জি। তো কন্ডিশনটা দেখ ভালো করে, কেন এরকম হলো। জেনারেলি যার বন্ড লেন্থ বেশি হয় তার বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম হয়, কিন্তু লিখো মানে জেনারেলি বন্ড ডিসোসিয়েশন এনার্জি লিখবি। জেনারেলি লেখার পরে লিখতে শিখে দেখা, জেনারেলি তো লিখলি, নিচে লিখবি জেনারেলি bond dissociation energy inversely proportional to bond length. Generally, अरे वो पॉइंट नीचे लिखबी, ठीक है? Generally bond dissociation energy inversely proportional to bond length. But in case of B2A6, in case of B2A6, axial bond dissociation energy is greater than equatorial bond dissociation energy is greater than equatorial bond dissociation energy. Because কেন এটা হচ্ছে, বিকজ দিয়ে একটা হাইফেন দিয়ে দে, এবার নিচে লিখতে হবে ইলেকট্রন প্রেজেন্ট ইন ইকুইটোরিয়াল বন্ড, বিকজ ইলেকট্রন প্রেজেন্ট ইন ইকুইটোরিয়াল বন্ড is under the attractive electron present in equatorial bond is under the attractive influence
influence of two nucleus. Influence of two nucleus. Whereas electron present in axial bond, whereas electron present in axial bond is under the attractive influence of three nucleus. Whereas electron present in axial bond, whereas electron present in axial bond is under the attractive influence of three nucleus. Three nucleus. আরে হয়েছে? এবার ব্যাপারটা দেখ, বন্ড ডিসোসিয়েশন এনার্জির মানে কি? এই যে আমার ইলেকট্রনটা আছে, যখন এটা বন্ডকে ব্রেক করবো আমরা, তো বন্ডের মধ্যে দুটো ইলেকট্রন আছে, আছে কি না? ওটাকে ব্রেক করছি আমরা। ব্রেক করতে যা এনার্জি লাগছে সেটাকে বলছি কি আমরা বন্ড ডিসোসিয়েশন এনার্জি। তো একটু পয়েন্ট কর এক্সট্রা করে নিচে, এটা হয়ে গেল এর পার্ট, এটা সম্পর্কে জানা হয়ে গেল আমার, এটা সম্পর্কে আর জানতে হবে না আমাকে। এবার এক্সট্রা করে জানবো কি আমরা, পয়েন্ট করে নেই বন্ড এনার্জি। বন্ড এনার্জি তাহলে এটার সঙ্গে আবার কম্পেয়ার করবো একটু পরে এসে। বন্ড এনার্জি, তাহলে বন্ড একটা আছে তো, এ আর বি দুটো ডিফারেন্ট অ্যাটম, সেমও হতে পারে, কোনো যায় আসে না, দুটো ডিফারেন্ট অ্যাটমও হতে পারে, সেম অ্যাটমও হতে পারে। তো এদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স আছে, আর অ্যাট্রাকশন ফোর্সের নামই তো বন্ড। তো এই যে বন্ডটাকে আমরা ব্রেক করবো, এর জন্য যা এনার্জি আমাকে দিতে হবে সেই এনার্জিকে বলা হয় বন্ড ডিসোসিয়েশন এনার্জি। এবার এই বন্ডটাকে ব্রেক করতে পারি আমরা দুভাবে, একটা হোমোলাইটিক ফিশন, সমবিভাজন, বাংলা লিখতে লিখতে পারি পাশে, এটাকে বলা হয় সমবিভাজন। তো সমবিভাজন মানে কি? এ আর বি দুজন মিলে তো বন্ডটা হয়েছিল, তাহলে ভাব, তাহলে এই বন্ডে একটা ইলেকট্রন কার আছে? এ এর আছে, আর একটা কার আছে? তো নিজেরটা নিজে নিজে নিয়ে এলো, এটাকে বলা হয় সমবিভাজন। আরে বুঝালো তো? সমবিভাজনে যেটা উৎপন্ন হয় তাদেরকে বলা হয় ফ্রি র্যাডিক্যাল। এগুলো সব 12 এর ডিটেলসে জানবো অর্গানিক কেমিস্ট্রিতে। ফ্রি র্যাডিক্যাল, ঠিক আছে? আর একটা হয় অসম বিভাজন বা হেট্রোলাইটিক ফিশন। হেট্রোলাইটিক ফিশন। তো হেট্রোলাইটিক ফিশনে কি হবে আমার, যে এ আর বি যদি ডিফারেন্ট হয়, হোমোলাইটিক কখন হবে, হেট্রোলাইটিক কখন হবে, সেটা পরের গল্প, ঠিক আছে? হেট্রোলাইটিক ফিশনে কি হবে, যে দুজনের মধ্যে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ঠিক আছে? তো আমি ধরে নিলাম, এখানে অ্যাজুম করে নিলাম, আমি ধরে নিচ্ছি এটা, অ্যাজুমিং ইলেকট্রোনেগেটিভিটি অফ বি গ্রেটার দেন ইলেকট্রোনেগেটিভিটি অফ এ। তাহলে ইলেকট্রন জোটটাকে কি করবে, বি নিজের দিকে নিয়ে, এটাকে অসম বিভাজন বলা যাবে না? এখানে কি উৎপন্ন হবে, আয়ন্স। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওখানে কি উৎপন্ন হয়েছে, ফ্রি র্যাডিক্যালস। তো এটা হচ্ছে সমবিভাজন, এটা হচ্ছে অসম বিভাজন। বিভাজন যাই হোক না কেন, এই বন্ডটা যে ব্রেক করছি আমরা, এই ব্রেক করতে আমাকে এনার্জি কি করতে হয়েছে, সাপ্লাই করতে হয়েছে, বুঝলো? আর ওই পরিমাণ এনার্জিকে কি বলা হবে,
বন্ড। তো সাপোজ এটা করার জন্য Q1 লেগেছে বা এটা করার জন্য আমাকে Q2 হিট লেগেছে, তো Q1 বা Q2 দিস ইজ কল্ড বন্ড এনার্জি। বল তাহলে বন্ড এনার্জিটা বোঝা গেল কি? আরে ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার তো? আচ্ছা, এবার ভাব, যে কোনো বন্ড যখন ফর্ম হয় কিছু না কিছু এনার্জি রিলিজ হয়, আর যদি কোনো বন্ডকে ব্রেক করতে হয় তো কিছু না কিছু এনার্জি সাপ্লাই করতে হয়। তো কোনো নির্দিষ্ট বন্ড এ আর বি মিলে যে বন্ডটা আছে এবি বন্ড, যদি এটাকে ব্রেক করি এভাবে, তো এর ফলে যেখানে Q1 হিট দিতে হয় আমাকে, তাহলে এই দুটো যখন যুক্ত হয়ে বন্ডটা করেছিল তখন Q1 হিট বেরিয়েছিল। বুঝা তো? তো বন্ড এনার্জি দু রকম ভাবে বলা যেতে পারে, বন্ড ফরমেশন এনার্জি আর বন্ড ডিসোসিয়েশন এনার্জি। দুটোই কি সেম ভ্যালু বাট অপোজিট। এক ক্ষেত্রে কি হবে আমার এনার্জি রিলিজ হবে, আর আদার ক্ষেত্রে কি হবে আমার এনার্জি সাপ্লাই করবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 বল। হ্যাঁ তো মেন প্রবলেমটা কি বল না? হ্যাঁ 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 আচ্ছা শোন 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 তুই শোন, এর আগের দিন তুই যদি প্রবলেম দেখছিল সলভ হয়েছিল ক্লাসে, তো তুই আবার আমাকে লিখে পাঠিয়ে দেন, পরে আমি বলে দেবো কার ক্লাসে এটা বলে দে। ও মানে আমাকে বলে হবে না, বুঝতে পারছি, লিখে আমাকে ওই স্যারটাকে বুঝাতে হবে, এলো মেন কথা। তো তুই লিখে পাঠিয়ে দিই যে কোন কোন জায়গায় প্রবলেম আছে, ঠিক আছে? তো কার ক্লাসে এটা বলতো? ঠিক আছে, তুই লিখে পাঠিয়ে দে। তুই লিখে পাঠা তাড়াতাড়ি। তো বন্ড এনার্জি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি হোক আর বন্ড অ্যাসোসিয়েশন এনার্জি হোক, মানে বন্ড ফরমেশন এনার্জি হোক আর বন্ড ব্রেকিং এনার্জি হোক, দুটোই কি একই, শুধু ভ্যালুটা একই, বাট মানে সংখ্যাটা কি প্লাস আর মাইনাস। মানে এক জায়গাতে কি হবে এনার্জি সাপ্লাই করতে হবে, আর এক জায়গাতে কি করতে হবে আমাকে এনার্জি উৎপন্ন হবে। এবার দেখ, তো সবসময় মনে রাখবে কি, বন্ডকে যখন ভাঙবো তো এনার্জি দিতে হবে, আর বন্ড যখন তৈরি হবে এনার্জি বেরিয়ে যাবে। বুঝা গেল তো? এবার আমরা বুঝবো কি করে যে কয়েকটা বন্ডের মধ্যে কার এনার্জি বেশি কার এনার্জি কম, এই জায়গাটা আমরা বুঝবো। ঠিক আছে? তো দেখ লক্ষ্য মিটাবো এটা। লক্ষ্য করে দেখবি একটু যে অরবিটালের সাইজ যত বড় হবে, খুব ভালো করে দেখ, অরবিটালের সাইজ যত বড় হবে, সাপোজ ধরেন এরকম অরবিটাল আছে, এটা ওভারল্যাপ হয়েছে, তবে এটা ফাইনালি কি হয়, এটা ফাইনালি এরকম হয়ে যায় পিকচারটা। অর্থাৎ অরবিটাল ওভারল্যাপ হওয়ার পরে আর যখন ওভারল্যাপ হয়নি, ওভারল্যাপ হচ্ছে যখন, তখন এটাকে বলা হবে অ্যাটমিক অরবিটাল। অ্যাটমিক অরবিটাল, এটা আর একটা অ্যাটমিক অরবিটাল, এবার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটম আছে। বাট যখন হয়ে গেল ওভারল্যাপ দিয়ে বন্ড যখন তৈরি হয়ে গেল, তাহলে কি তৈরি হলো, মলিকিউল তৈরি হয়ে যাবে। তো এটাকে বলা হবে মলিকিউলার অরবিটাল। এবার দেখ, এইখানে দুটো ইলেকট্রনকে আমরা এইভাবে দেখাই, বাট ওই দুটো ইলেকট্রন লাস্ট অব্দি আমরা কি হবে, গোটা এরিয়া জুড়ে কি হবে বিস্তার লাভ করবে। আরে বোঝা গেল? এবার বল, সাইজ যত বড় হবে ইলেকট্রনের কি হবে, ডেন্সিটি তত কি হবে কমবে।
তাহলে আমার হচ্ছিল কি বল, এখানকার পজিটিভ আছে আর এখানে পজিটিভ চার্জ আছে, নিউক্লিয়াস আছে এখানে, এখানেও পজিটিভ চার্জ আছে। তো দুদিকের পজিটিভ চার্জের মধ্যে অ্যাট্রাকশনটা কে তৈরি করেছিল? এই ইলেকট্রন। আর এই ইলেকট্রনকে এই পজিটিভও টানছে, এই পজিটিভও টানছে, ফলে কি হচ্ছে, দুজন যুক্ত হয়ে আছে একসঙ্গে। কথা বুঝতে পারছিস তোমার? এখন এই ইলেকট্রন যত হাইলি ডেন্স হবে তত অ্যাট্রাকশন কি হবে, বেশি হবে। আর যত এটা কি হবে, কম ডেন্স হবে, ডেন্সিটি যত এর কমবে তত অ্যাট্রাকশন বিটুইন টু নিউক্লিয়াস কি হবে, কমে যাবে। তার মানে এটাকে ব্রেক কখন ইজিলি করা যাবে, যখন ইলেকট্রন ডেন্সিটি কম না বেশি। তাহলে যখন ইলেকট্রন ডেন্সিটি কম তখন আমরা ইজিলি এটাকে কি করতে পারবো, ব্রেক করতে পারবো। এবার ভাব, ইলেকট্রন ডেন্সিটি কম কখন হবে বল, যখন বড় হবে সাইজে। আরে পিটি ছাড় না, যখন সাইজে বড় হবে, এই তো। এবার সাইজে কখন বড় হবে, অ্যাটম যত বেশি নাম্বার পিরিয়ডে অবস্থান করবে তত কি হবে, সাইজে বড় হবে। অর্থাৎ 1s থেকে 2s বড়, নাকি 2s থেকে 3s বড়, 3s থেকে 4s বড়। ঠিক একইভাবে 2p থেকে 3p বড়, 3p থেকে 4p বড়। আরে আছে কি নাই? তো ব্যাপারটা হচ্ছে যে এখন তো বন্ড ডিসোসিয়েশন এনার্জি, ধরে নে যে এটা আমার একটা হাইব্রিড অরবিটাল আছে, এটা আর একটা হাইব্রিড অরবিটাল আছে, আর আছে কি নাই? তো হাইব্রিডের কাহিনী একটু পরে আসছে, আমি প্রথমে পিওর থেকে শুরু করবো ভাবা। কারণ হাইব্রিড হলে কি হবে, প্রত্যেকটা এনার্জি কি হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়। আর বুঝলো তো? তাহলে পিওর থেকে শুরু করবো আমরা, যে কার বন্ড এনার্জি বেশি হবে আর কার কম হবে। তাহলে রুলস 1 বলছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল টু n1 প্লাস n2। inversely proportional to n1 plus n2. Where n1 and n2 is principal quantum number of two participating orbital, whereas n1 and n2 is a principal quantum number of two participating orbital. আমি এই জায়গাটাকে দেখাবো, এই n1 n2 এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কথাটা এখন অপরিচিত মনে হচ্ছে। যখন পরমাণু গঠন করে নেওয়া যাবে বা যখন তোরা করে নিবি পরমাণু গঠনটা, তখন এটা খুবই পরিচিত ওয়ার্ড হয়ে যাবে। তবে আমি আপাতত শিখিয়ে দিচ্ছি জিনিসটা কি, বুঝার তো? তো চল, এত তুলে হয়েছে না হয়নি, দুটা বন্ড নিচ্ছে খুব ভালো করে। একটা নিলাম এইচ বন্ড সিএল আর একটা নিলাম এইচ বন্ড বিআর। কার নিলে এইচ বন্ড এ। তো সিম্পল হয় ভাব, এখানে হাইড্রোজেন যে অরবিটালটা ওভারল্যাপ করে সেটা 1s না, বুঝতে পারলি না? ফ্লুইনের যে অরবিটালটা ওভারল্যাপ করে সেটা কি 2p। কি করে বুঝলাম? লাস্ট ইলেকট্রন কোথায় আছে, ক্লিয়ার না? তো এই যে এস এর আগের সংখ্যাটা কত আছে, তো এটাই হচ্ছে প্রথম অরবিটালের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা দ্বিতীয় অরবিটালের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। বুঝা গেল তো? তাহলে এখানে n1 প্লাস n2 কত হবে, 1 প্লাস 2। কি বোঝা গেল না তো? তাহলে হাইড্রোজেনের আবারও 1s, ক্লোরিনের 3p, নাকি? তাহলে n1 প্লাস n2 ইকুয়াল টু 1 প্লাস 3 ইকুয়াল টু 4। এখানে হাইড্রোজেনের 1s আর ব্রোমিনের 4p, তাহলে n1 প্লাস n2 ইকুয়াল টু 1 প্লাস 4 ইকুয়াল টু। আরে বোঝা গেল কি গেল না? ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার এখানে দু চারটা কথা আরো আমরা মনে রাখবো, একের পরে এক শেখাচ্ছি আমি। যে প্রথমে দেখবো এটা,
তাহলে এখানে যার ভ্যালু বেশি হবে সেটার বন্ড এনার্জি কি হবে, কমবে। তাহলে সব থেকে হাইয়েস্ট বন্ড এনার্জি কার হলো, এইচএফ এর, তারপরে এসসিএল এর, তারপরে এসবিআর। তাহলে এখান থেকে ক্যালকুলেশন যেটা আমার আসলো যে এইচএফ বন্ড এনার্জি গ্রেটার দেন HCl bond energy greater than HBr bond energy. এটা দেখে রাখি মাঝে মাঝে ছবি যদি আবছা যেতে বলবি। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার তো? তাহলে মিটাই এতটুকু। আরে মিটাবো না, মিটাবো না। এবার আমরা বন্ড লেন্থের কাহিনী যখন বলেছিলাম তো খুব ভালো করে ভাব। এটা একটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস। এই দুজনের মধ্যে যে ডিস্টেন্স ডি ধরলাম, দিস ডিস্টেন্স আর কল্ড বন্ড লেন্থ। ঠিক আছে, এবার ভাব যে আমরা একটা জিনিস বলেছিলাম যে এখানে একটা আনপেয়ার ইলেকট্রন ছিল এটা অরবিটালে, আর এটা অরবিটালে ছিল আরেকটা আনপেয়ার। দুজন পেয়ার আপ হচ্ছিল, বুঝাবো কি না? অর্থাৎ ঠিক এর আগের অবস্থাটা কি ছিল, এর আগের অবস্থা ছিল এরকম। এখান থেকে গেল যে এখানে অপোজিট স্পিন লাগবে দুটো, না হলে বন্ড কখনো তৈরি হবে না। তো এই যে আমার আনপেয়ার ইলেকট্রন যখন পেয়ার আপ হয় তখন এনার্জি অটোমেটিক্যালি বেরিয়ে যায়, আর এনার্জি বেরিয়ে মানে স্টেবিলিটি বাড়ে। কোন থিওরি অনুযায়ী? ইলেকট্রনিক থিওরি অফ ভ্যালেন্সি, বুঝলাম না? আর যতটা আনপেয়ার থাকবে তারা সবাই কি করতে যাবে, পেয়ার আপ হয়ে বন্ড গঠন করবে। আরে লুইসের আধুনিক থিওরি এটা, আর ডুপ্লেট আর অক্টেটের উপর কি ছিল, ওল্ড থিওরি। তো এখান থেকে যে আমার এটা যখন ওভারল্যাপ হলো, আমি এটাও বলেছিলাম যে ওভারল্যাপ কতটুকু হবে। ওভারল্যাপ মানে কি, অ্যাট্রাকশন আছে বলে ওভারল্যাপ হচ্ছে। তো এরা একে অপরের মধ্যে ঢুকেই যাবে ভিতরে। কতক্ষণ পর্যন্ত ঢুকবে, যতক্ষণ পর্যন্ত অ্যাট্রাকশন এবং নিউক্লিয়াস নিউক্লিয়াস রিপালশন সেম না হচ্ছে। ঠিক আছে, তো অ্যাট্রাকশন আছে বলে একে অপরের কাছে আসছে, আবার যত কাছে আসছে তো নিউক্লিয়াস দুটোর মধ্যে ডিস্টেন্সও কি হচ্ছে আমার, কমছে। তো দুটো নিউক্লিয়াস তো পজিটিভ, তো যত কাছে আসবে তো অ্যাট্রাকশন তো ফিক্সড আছে আমার দুজনের মধ্যে, বাট কাছে আসার সঙ্গে সঙ্গে কি হচ্ছে আমার, রিপালশনটা বাড়ছে। তাহলে একটা সময় রিপালশনটা কি হয়ে যাবে, অ্যাট্রাকশনের ইকুয়াল হয়ে যাবে, তার থেকে আর কাছে নিয়ে আসলে বন্ড এমনিতে ব্রেক করে যাবে। আরে বুঝলো তো? তাহলে সর্বোচ্চ কতটা ওভারল্যাপ হবে, অ্যাট্রাকশন ইকুয়াল টু রিপালশন। আর ওই অবস্থাতে দুটো নিউক্লিয়াসের মধ্যে যা দূরত্ব তাকে কি বলছি আমরা, বন্ড। ক্লিয়ার? এবার ভাব, এটা একটা কন্ডিশন, আর একটা কন্ডিশন করছি সেকেন্ড কন্ডিশন। ছিল এস আর ছিল একটা পি, ধরে নেই যা আছে আছে, যে তোর অপোজিট স্পিন আছে, ওটা নিয়ে চিন্তা করিস না। এবার এরা যখন ওভারল্যাপ করছে, এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, এবার আমাকে বল এই যে আমার এরিয়া বা রিজন, ওভারল্যাপিং এরিয়া বা রিজন, এটা কি বলা হয় তোকে, ওভারল্যাপিং এরিয়া অর রিজন। ঠিক আছে, তো এটা বলে কি ওভারল্যাপিং এরিয়া অর রিজন। তো খুব ভালো করে ভাব, এবার এই ওভারল্যাপিং এরিয়া কখন আমার বেশি হবে, দেখ শুনো, ভাব ভালো। এরা ঢুকবে আস্তে আস্তে, কতক্ষণ পর্যন্ত ঢুকবে, যতক্ষণ পর্যন্ত অ্যাট্রাকশন আর রিপালশন ইকুয়াল না হয়েছে। তো অ্যাট্রাকশন এ দুটোর মধ্যে যতটা আছে, অ্যাট্রাকশন এ দুটোর মধ্যে যতটা আছে,
কারণ দুটাই আনপেয়ার্ড ইলেকট্রন আছে এবং অপোজিট স্পিন আছে, তাহলে অ্যাট্রাকশন বিটুইন টু অরবিটাল সেম, বুঝলো তো? এবার এরা যখন ওভারল্যাপ করছে তো কাছাকাছি নিউক্লিয়াস আছে, আর নিউক্লিয়াস যে নির্দিষ্ট দূরত্বে বা কাছাকাছিতে আসবে, কাছাকাছি আসবে কিনা এখানে, তো তাড়াতাড়ি কি হবে, রিপালশনটা হাই হয়ে যাবে, আর হবে না? তাহলে খুব সহজেই কি হয়ে যাবে, এখানে অ্যাট্রাকশন ইকুয়াল টু রিপালশন হয়ে যাবে। বাট এখানে কি হবে, অনেকটা ঢুকবে, তারপরে অ্যাট্রাকশন ইকুয়াল টু রিপালশন হবে। তাহলে ওভারল্যাপিং রিজন বা এরিয়া কোথায় বেশি হবে, এখানে বেশি হবে। তো যেখানে ওভারল্যাপিং এরিয়া বেশি হবে সেখানে কি বন্ড অনেক বেশি ওভারল্যাপ হয়েছে, তো বন্ড অনেক বেশি শক্ত হবে, অনেক বেশি বন্ড ডিসোসিয়েশন এনার্জি হবে, অনেক বন্ডটা শক্ত হবে, ওকে ভাঙতে অনেক বেশি এনার্জি হবে। কি বোঝা গেল কথা? তো এই কন্ডিশনটা আমাদের সেকেন্ড রুলস। ফার্স্ট রুলটা ওখানে সংখ্যাতে কম বেশি হয়ে গেলে ঝামেলা শেষ, আর আমরা ভাববো না কিছু, কথা বুঝতে পারলি তো? সংখ্যাতেই যদি কম বেশি হয়ে যাবে ভেবে লাভ নাই আমার। তাহলে এটা হবে আমার সেকেন্ড রুলস। আমরা কি বলবো তাহলে, বল এবার যে সব থেকে বেশি ওভারল্যাপ কোথায় হবে, পি পি এর মধ্যে, পি ওর অরবিটাল ভাব, তারপরে এস আর পি এর মধ্যে, আর সব থেকে কম কার হবে, এস আর এস এর মধ্যে, বুঝা হলো? আর ডি কে ছাড়া আপাতত এই তিনটা দিয়ে আমার ব্যাখ্যা হয়ে যায় সব, বুঝলো? তাহলে ওভারল্যাপিং টেন্ডেন্সি পি আর পি এর সর্বাধিক, তারপরে এস আর পি, তারপরে এস আর এস। আর বুঝা গেল না? রুলস টু আমার কি বলছে, এটাই বলছে রুলস টু বলছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওভারল্যাপিং টেন্ডেন্সি। Bond dissociation energy is directly proportional to overlapping tendency. বল বোঝা গেল কি গেল না? গেছে? তো সেই শর্তে এবার ভাব যে একই বন্ড যদি হয় দুটা, তার মধ্যে যদি ডিস্টেন্স কম বেশি হয়, তো যেখানে ডিস্টেন্স কম হবে সেটা বেশি এনার্জেটিক বন্ড, আর যেখানে ডিস্টেন্স বেশি হবে সেটা বেশি এনার্জেটিক বন্ড। কম হবে তাহলে অনেক বেশি ওভারল্যাপ হয়েছে, ওখানে আরে কম হয়েছে মানে কি অনেক বেশি ওভারল্যাপ হয়েছে। তাহলে এবার ঘুরে চলে যায় যেখান থেকে শুরু করেছিলাম আজকে, যে অ্যাক্সিয়াল বন্ড লেন্থ অফ B2S6 ইজ গ্রেটার দেন ইকুইটোরিয়াল বন্ড লেন্থ। তারপরেও বলছি কি আবার, যে অ্যাক্সিয়াল বন্ডেরই এনার্জি বেশি। এটা উল্টা উল্টা মনে হচ্ছে না? এবার অ্যাক্সিয়াল বন্ড লেন্থ তো বেশি বলেছি আমি, তাহলে অ্যাক্সিয়াল বন্ড লেন্থের কি হবে, আমার এনার্জিটা কম হওয়া উচিত, তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত। কার তুলনাতে? ইকুইটোরিয়ালের তুলনাতে। কিন্তু তারপরে উল্টা কেন হলো, তার কারণে কারণটা বলেছি, যে ওখানে দুটা ইলেকট্রনকে তিনটা নিউক্লিয়াস মিলে অ্যাট্রাকশন করছিল। তাহলে মেনলি তো আবার অ্যাট্রাকশনই আসছে ঘুরে ফিরে। লক্ষ্য করা ভালো করে, যে অ্যাট্রাকশন যেখানে নিউক্লিয়াসের মধ্যে বেশি থাকছে কার, ইলেকট্রনের, তাকে ভাঙতে কি হচ্ছে, আমার বেশি এনার্জি লাগছে। দেখলাম না একটু আগে ভাঙতে বেশি এনার্জি লাগছে। যত লম্বা হবে অ্যাট্রাকশনটা কম হয়, বাট এই ক্ষেত্রে লম্বা হলেও অ্যাট্রাকশন বেশি। কেন? কারণ মিডিলে আর একটা নিউক্লিয়াস আছে, তিনটা নিউক্লিয়াস দিয়ে বন্ড আছে। ভালো করে দেখ, কারণ ওটাকে ব্যানানা বন্ড বলছি আমরা, B2S6 এর ক্ষেত্রে বলছি আমরা, বুঝা গেল তো? তাহলে এই কারণে বন্ড লম্বা হওয়ার পরেও ওর বন্ড এনার্জি অনেক হাই। বুঝা গেল কি কথাটা? আরে ব্যাপারটা হচ্ছে B2S6 এর যেটা অ্যাক্সিয়াল বন্ড, সেটা বন্ড লম্বা, তো লম্বা হলেও ওর এনার্জি বেশি। কেন বেশি? কারণ ওখানে দুটা ইলেকট্রনকে অ্যাট্রাকশন করছে তিনটা নিউক্লিয়াস মিলে, দুটা বোরনের একটা হাইড্রোজেনের। তাহলে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন তো কমে যায় লম্বা হলে, বলে কি হয়, বন্ড এনার্জিটা কমে যায়। কিন্তু এখানে তো লম্বা হওয়ার পরও এনার্জি কি হয়ে গেছে, নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রন অ্যাট্রাকশন তো বেড়ে গেছে, কারণ মিডিলে একটা এক্সট্রা কি আছে, নিউক্লিয়াস আছে হাইড্রোজেনের। এই কারণে অ্যাক্সিয়াল বন্ড লেন্থ লম্বা হওয়ার পরেও এনার্জিটা বেশি। বোঝা গেল? তাহলে B2S6 এর পুরো কাহিনী বোঝা গেল না? গেল না? ঠিক আছে? আচ্ছা, এবার পয়েন্ট ফর সাম আদার্স জিওমেট্রি। তাহলে B2S6 এর কাহিনী ক্লিয়ার। এবার কিছুটা আমরা আর জানবো যে B2S6 টা কি থেকে তৈরি হয়েছিল। বল,
BH3 এর ডাইমেরাইজেশন ঘটেছিল, BH3 এর ডাইমেরাইজেশন ঘটে কি হয়েছিল, B2S। একদম ক্লিয়ার? আচ্ছা, এবার ধর যে ডাইমেরাইজেশনের কিছু ফর্মুলা বা কিছু শর্ত আছে। তো সাম আদার এক্সাম্পল ফর ডাইমেরাইজেশন পসিবল অর নট, লিখ পয়েন্ট কর। সাম আদার এক্সাম্পল অফ ডাইমেরাইজেশন, some other example of dimerization bracket এ it is possible or not। ইটস পসিবিলিটি লিখলে একবারে হয়ে গেল পসিবল অর নট, মানে ঘটবে কি ঘটবে না। আরে বোঝা না তো? এবার আমরা একদিক দেখে যাবো যে কার ঘটবে কার ঘটবে না। তো ডাইমেরাইজেশন ঘটার প্রধান শর্ত কি ছিল, ইলেকট্রন ডেফিসিয়েন্ট ছিল। আরে BH3 তে বোরনের আমার শেয়ার্ড ইলেকট্রন মানে 6টা, আরে 6টা ছিল তো। যখন আমার ডাইমেরাইজেশন করছিল তো শেয়ার্ড ইলেকট্রন হয়ে গেছিল 8টা, তাহলে ওয়াক্টেড রুলকে কি করেছিল, মেনে গেছিল না। বুঝতে পারলি না? একবার আর দেখাচ্ছি দেখ। BH3 এটা দুটা যুক্ত হয়ে হচ্ছে আমার কি B2S6। আর এই ঘটনাটাকে কি বলছি আমরা, ডাইমেরাইজেশন। ডাইমেরাইজেশন দুই অনু একসঙ্গে যখন যুক্ত হয়ে গেল। এবার এখানে দেখ, এখানে আমার তো এরকম আছে আর আছে কি না বল। বোরনের আউটার সেলে ইলেকট্রন থাকে কটা, 3টা। ও আচ্ছা, তো বোরনের আউটার সেলে ইলেকট্রন থাকে কটা, 3টা। আরে বোরন 5 না, তো 2 আর 3, তাহলে বাইরের কক্ষের কটা থাকবে, 3টা। তো 3টা ইলেকট্রনিক বন্ড আমার করে নিয়েছে, বুঝেছে? এটা কোনো এক্সট্রা লোন পেয়ার পড়ে আছে কি, তাহলে শেয়ার্ড ইলেকট্রন equal to bond pair plus lone pair, bond pair plus lone pair। তো বন্ড আছে কটা, 3টা, তাহলে বন্ড পেয়ার কটা হলো, 6টা। আর এক একটা বন্ডে তো দুটো করে ইলেকট্রন কি না, তাহলে মোট ইলেকট্রন কটা হলো, কোন লোন পেয়ার আছে এখানে কি, তাহলে 0, কটা হলো 6। তাহলে ওয়াক্টেট কি হয়েছে, ইনকমপ্লিট। তো ওয়াক্টেট ইনকমপ্লিট এর মানে তো ইলেকট্রন ডেফিসিয়েন্ট। অক্টেট ইনকমপ্লিট এর মানে হচ্ছে কি, ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তাহলে এদের ন্যাচারাল টেন্ডেন্সি কি থাকবে, এগুলোকে গ্রহণ করা। এবার যখন ডাইমেরাইজেশন হয়েছে তখন গঠনটা দেখ, এবং হাইব্রিডেশনটাও দেখ, sp2 কনভার্ট হয়ে গেছে কিসে, sp3। sp2 কনভার্ট হয়ে গেছে sp3, বুঝলো তো? তো এখানে ডাইমেরাইজেশন হওয়ার আর একটা শর্ত কি আছে, এই যে আবার ডাইমার হতে পারলো, কেন হতে পারলো, এই যে ইলেকট্রনের যে এটা কিন্তু এভাবে যাচ্ছে আসছে, মনে পড়ছে কি পড়ছে না, ব্রিজ বন্ড আছে না, ক্লিয়ার না ক্লিয়ার না? আরে ঘিচিমিচি হলে ও এভাবে আঁকতে হয়। তো এটার জন্য কি দরকার, ইলেকট্রন এদিক থেকে এদিকে আসবে কেন, এখানে ভ্যাকান্ট থাকা উচিত। আবার এদিক থেকে ওদিক কেন যাবে, ওখানে ভ্যাকান্ট থাকা উচিত। ক্লিয়ার না ক্লিয়ার না? তো এই অবস্থাতে দেখতো ওর বন্ড কটা, 4টা, 4টা না, তাহলে আমার শেয়ার্ড ইলেকট্রন কটা হবে, 8টা। তাহলে অক্টেট কি হয়ে গেছে আমার, কমপ্লিট হয়ে গেছে। তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট থেকে অক্টেট কমপ্লিট হয়ে গেছে। তাহলে স্টেবিলিটি গেইন করেছি করেনি, স্থায়িত্ব বেড়ে গেছে। তাহলে এই কারণে কি হয়েছে, এর ডাইমেরাইজেশন ঘটছে। বুঝা গেল? তো ডাইমেরাইজেশন ঘটতে গেলে এতগুলো শর্ত আমাকে মেনটেন করতে হবে, না হলে ডাইমেরাইজেশন ঘটবে না।
আবার অনেক সময় কি হয় শর্ত মেনটেন করার পরেও হয় না। তাহলে একদিক থেকে ভাব এবার যে ডাইমেরাইজেশন কখন কখন হবে, কখন কখন হবে না। শর্ত যদি না মানতে পারে তো হবে না। শর্ত না মানতে পারে মানে কি, ইলেকট্রন ডেফিসিয়েন্ট থেকে অক্টেট কমপ্লিট হতে দিতে না পারে তো হবে না ডাইমেরাইজেশন। দ্বিতীয় কথা কি, এখানে ভ্যাকান্ট অলরেডি যদি না থাকে তো ডাইমেরাইজেশন হবে না। ঠিক তো, দুটো শর্তই মেনে গেল, এখানে ভ্যাকান্টও আছে আর ইলেকট্রন বাড়ছেও, তাহলে ডাইমেরাইজেশন হওয়ার চান্সেস কি বেড়ে গেল। ক্লিয়ার না? ক্লিয়ার না? তবে এই যে অ্যাটমগুলো আছে এদের সাইজ দেয়, আচ্ছা না, এদের সাইজ যদি খুব বড় হয়ে যায় তো অ্যাটম অ্যাটম কি শুরু হয়ে যাবে, রিপালশন। এটাকে বলা হয় স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক স্ট্রেন। ঠিক আছে তো, এটা কখন হবে, যখন অ্যাটমগুলোর সাইজ যখন বড় হয়ে যাবে। ক্লিয়ার তো? এবার আরো ভালো করে ভাব, এর সাইজ যত ছোট হবে, এখান এটা তোমার সাপেক্ষে তো সেন্ট্রাল এটা, তাহলে এটার সাইজ যত ছোট হবে তার রেসপেক্টে এটা সামান্য বড় হলে অনেক বড় হয়ে যাবে। আর এটা যদি অনেক বড় হয়, ভালো দেখাচ্ছি, এই জায়গাটা দেখবি ভালো করে, আমি দেখাচ্ছি। আমি বোরনকে সাইজটা ছোট বলার উদ্দেশ্য হচ্ছে আমার এরকম, বোরনের অরবিটাল ছোট, কেন বোরন না যে কোনো অ্যাটম নিলাম। এবার এখানে যে অ্যাটম এখানে যেটা লাগবে, ধরা যে তার সাইজ আমার এত বড় আছে, দেখতো থাকতে পারবে কি, বিকজ হয়ে যাবে। আবার ধরে নে যে এখানকার অ্যাটমটার সাইজ ছিল এরকম, ওই অ্যাটমটা আবারও আছে, কোনো ইফেক্ট পড়বে কি? তার মানে শুধু এর সাইজ বড় হলেই চলবে না, যদি এর সাইজ বড় হয় তো এর সাইজ অনেক বড় হলেও কি হবে, স্টেরিক, মানে এটা এই যে এদের মধ্যে রিপালশন, যেটা এদের মধ্যে যেটা রিপালশন, এদের মধ্যে যেটা রিপালশন দুজনের মধ্যে, এই রিপালশনের নাম হচ্ছে স্টেরিক স্ট্রেন। এটা অ্যাকচুয়াল নাম, বাট বইয়ে লেখা থাকে সব সময়, সব বইয়ে লেখা থাকে স্টেরিক হিন্ড্রেন্স। একই কথা, স্টেরিক স্ট্রেন আর স্টেরিক হিন্ড্রেন্স। তাহলে স্টেরিক হিন্ড্রেন্সটা কি হবে, অ্যাটম বড় হলে যেমন হবে, এটা আবার সেন্টার অ্যাটম ছোট হলেও হবে। আরে বুঝলো তো? তাহলে স্টেরিক হিন্ড্রেন্স যদি খুব বেশি হয়ে যায় তবুও ডাইমার এক্সিস্ট করবে না। তাহলে ডাইমারকে এক্সিস্ট করবে না কখন কখন, যখন ভ্যাকান্ট অরবিটাল থাকবে না, যখন এখানে যার যেটা ডাইমার করবে তার সেন্টার অ্যাটমে যদি ভ্যাকান্ট অরবিটাল না থাকে তাহলে ডাইমেরাইজেশন হবে না। আর কখন হবে না বল, অ্যাটমগুলো সাইজ বড় হয়ে যাবে। তো তোকে এটা ভাবতে হবে না যখন বড় হবে কখন ছোট হবে, তোকে কোশ্চেনই করে দেবে এরকম করে যে এটা ডাইমার উৎপন্ন করে কিন্তু এটা করে না কেন, বুঝলে তো? এটা ডাইমার উৎপন্ন করে, এটা ডাইমার উৎপন্ন করে না কেন? তো BH3 ডাইমার উৎপন্ন করছে, সাপোজ BF3 ডাইমার উৎপন্ন করছে না কেন, পরের কোশ্চেন আমার। তাহলে নেক্সট এক্সাম্পল আমি নিলাম কি BF3, ওকে বুঝলি? আচ্ছা তুলনাটা দেখেই না একবার। নেক্সট এক্সাম্পল 2BF3, দেখো ডাইমেরাইজেশন হলে কি হলো বল, B2F6 হতো, বাট হবে না। কিন্তু বলে কেন হবে না এটা বল দেখি। তাহলে বোরন ট্রাই ফ্লুরাইড তো আছে, আর আছে কি নাই? তাহলে কি হলো, ইলেকট্রন ডেফিসিয়েন্ট তো আছে, তাহলে এরকমই হচ্ছে, অক্টেটই পূর্ণ হচ্ছে, ভ্যাকান্ট ভ্যাকান্ট সবই আছে, আর ফ্লুরিনের সাইজও অত বড় না, ফ্লুরিনের সাইজ বড় না। বাট প্রবলেমটা হচ্ছে এখানে লোন পেয়ার আছে আর এখানে ভ্যাকান্ট আছে। লোন পেয়ার ভ্যাকান্টকে ইলেকট্রন দিয়ে কি করে নেবে, ব্যাক বন্ডিং, মনে পড়ছে তো? তাহলে ব্যাক বন্ডিং করে নেওয়ার ফলে আমার এখানে কোনো ভ্যাকান্ট অরবিটাল থাকলো কি আর থাকলো না, বলে ডাইমার গঠন করতে আর পারবে না, বুঝা গেল? কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে সেরকম ক্ষমতা ছিল না যে ও লোন পেয়ার দান করে কি করবে, ব্যাক বন্ডিং করবে, বুঝা গেছে কথাটা? হ্যাঁ, ওটা তো বললাম ভ্যাকান্ট থাকতে হবে, তো যে কোনো উপায়ে ভ্যাকান্টকে বন্ধ করে দেয় তাহলে হবে না। কারণগুলো বুঝতে পারছি স্পষ্ট? তাহলে কেন বললি?
আজকে তো ঘুম শুনি না, আজকে তাড়াতাড়ি ডেকেছি, আজকে ঘুম শুনি বস। নর্মাল দিন করে থাকে 6:30। ঠিক আছে। হ্যাঁ হয়েছে না? তাদের তুল কোনটি এটা অবশ্যই লিখবি, এটা পরে এটা কি পয়েন্ট না? এখনো তুই ভাবছিস কি লিখবো না, কিন্তু পরবর্তীতে দেখবি কি না তোর মনে পড়ে না হঠাৎ করে আমি কি বলেছিলাম। এগুলো সব জায়গাতেই লিখতে বলেছিলাম, যা লিখবো সব লিখবি। আর আমি আগে মানে চুকিয়ে শুরু করেছি যে কেমিক্যাল বন্ডিং আমি এতটা পড়াবো যদি ক্লান্ত না হওয়া পর্যন্ত ছাড়বো না। এটা পড়ার পরে তুই যে চ্যাপ্টারে হাত দিস না কেন, এই চ্যাপ্টার থেকে কিছু না কিছু আমরা মানে ওই চ্যাপ্টারেরও শিখে রেখেছি আগে থেকে। যে চ্যাপ্টারে হাত দিবি সেই চ্যাপ্টারেরই কিছু না কিছু অলরেডি আমরা শিখে রেখেছি। এটাকে খুবই খুবই ভালো করে করতে হয়, মাদার অফ কেমিস্ট্রি। এগুলা তাহলে মিটাই। এবার আমি কিছু কোয়েশ্চেন বলি শর্টকাট, ফাটাফাট অ্যান্সার দিবি। হ্যাঁ, বলছি BCl3 কি বললাম, BCl3 ডাইমার গঠন করে না কেন? কোশ্চেন এটা। এটা হয় না কেন? তো অ্যান্সার কি হবে বল? একটা ব্যাক বন্ডিং, গুড। কারণ বোরন গ্যাপ চলে গেছে, তো 2 আর 3 ব্যাক বন্ডিং তো এক্সিস্ট করে, বলে না? তাহলে একটা অ্যান্সার অবশ্যই কি ব্যাক বন্ডিং। আর বোরনের রেসপেক্টে ক্লোরিনের আকার অনেক বড়। ভালো ভাব, কোন কোথায় আছে? হ্যাঁ, 3 নম্বর পিরিয়ডে। তাহলে সাইজ অনেক বড় আছে ক্লোরিন, আছে না? তাহলে স্টেরিক রিপালশন at equatorial position is very high। কিন্তু হয়ে যেত তাহলে কি বলতাম আমরা? স্টেরিক লিখে লাগে, তাহলে বলছি আমি আগে লিখে নেই 2 নম্বর দিয়ে স্টেরিক রিপালশন at equatorial position is very high। আমি বুঝাবো তো, আগে লিখ না। স্টেরিক রিপালশন অফ না, স্টেরিক রিপালশন at equatorial position is very high। হয়েছে? হয়েছে না? এবার দেখাচ্ছি পিকচারটা। যদি আমার হতো তাহলে কি হতো? বোরন 2টা আর সিএল বরাবর 6টা, তাহলে উপরে একটা নিচে একটা, এরা অনেক উপরে আছে। হ্যাঁ, অনেক উপরে কি ওই প্লেনে তো নাই, আছে ওই প্লেনে, প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার আছে। আগে জেনেই ঝামেলাটা। যদি হতো তো এরকম ভাবে হতো কিনা বলা যায়, বাট এটার যা সাইজ আর এটার যা সাইজ খুব ভালো কথা, এই সাইজ দুটোর মধ্যে কি হতো? রিপালশন কাজ করতো। এটার নামই কি? স্টেরিক রিপালশন। ঠিক তো? তাহলে স্টেরিক রিপালশন ইজ হাই। মিলাবো? কোন ভাগাভাগি?
দুটোই তো শর্ত ছিল রে, ব্যাক বন্ডিং আর ওয়াক্টের ফক্টের গুলো তো ওটা মানছে না, তুই এখানে কি আছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে না, ওটা থাকছে। তো আমাকে সবসময় দেখবো ব্যাক বন্ডিং আর স্টেরিক রিপালশন, আরো কিছু দেখতে হলে দেখবো, আসুক না কোশ্চেন সেরকম সব রকম কোশ্চেন আমি করে দেবো, চিন্তা করিস না। ওটা আরো একই রকমের কোশ্চেন দিয়ে যাচ্ছে, শুধু ভাবনা চিন্তাগুলো পরিষ্কার কর আস্তে আস্তে। এবার বলছি BBr3 বললাম और BI3 দুটার মধ্যে কোনটারই কি হবে না, ডাইমেরাইজেশন ঘটবে না। এখানে তুই রিজন কি দিবি, কারণটা কি বলবি? স্টেরিক রিপালশন ইজ ভেরি হাই অ্যাট ইকুইটোরিয়াল পজিশন। এখানে ব্যাক বন্ডিং বলতে পারবি না, ব্যাক বন্ডিং এক্সিস্টই করে না। 2 আর 4 নম্বর আছে এখানে, আর 2 আর 5 নম্বর আছে, তাহলে এখানকার কারণ কি হবে? তো এটাই তো কোশ্চেন, তো উল্লেখই করে দেওয়া থাকবে যেটা এক্সিস্ট করে না, এটা এক্সিস্ট করে কেন, বাস এই তো কাহিনী। তুই তো আগে থেকে বুঝে গেলি যে কখন তো মানে করে না, তো কেন করে না, আরে বুঝে গেল না। তাহলে এখানে কি বলবো আমরা, বল স্টেরিক repulsion is very high at equatorial position. Steric repulsion is very high at equatorial position. Clear না বলেন? কোনো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ নাই? এবার কোশ্চেন হচ্ছে এটা যে BCl3 যেটা আছে সেটা তো করছে না, এটা দেখলাম না, দুটা কারণ বললাম। বাট বলছি আমরা LCl3 এটা ডাইমেরাইজ, অর্থাৎ Al2Cl6 বল। হ্যাঁ শুন আগে, প্রথম কথা AlCl3 তে Al আমার কি আছে বল, AlCl3 তে Al ইলেকট্রন ডেফিসিয়েন্ট অ্যাটম আছে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট মানে ঘাটতি আছে কিনা বল, 6টা আছে না। আরে অ্যালুমিনিয়ামের বাইরে 3টে থাকে কিনা, তো 3টা বন্ড করে নিয়েছে, তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে কিনা, আরে ওটা তো আগের শর্তগুলো ভাব আগে, তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে। অ্যালুমিনিয়ামের কাছে ভ্যাকান্ট ডি অরবিটাল আছে, আমার কি কি লাগবে আগে ব্যাক বন্ড মানে তোর ডাইমেরাইজেশন এটা ভাববি না, তাহলে আমার ইলেকট্রন ডেফিসিয়েন্ট লাগবে, হ্যাঁ ডেফিসিয়েন্ট আছে, আর এখানে ভ্যাকান্ট লাগবে সেটাও আছে। এই দুটা ফার্স্ট কথা লাগবে। এবার লাগার পরে কি করবো আমরা বল, ব্যাক বন্ডিং এখানে হতে পারবে না, কারণ 3 নম্বর পিরিয়ডে অ্যাটমের মধ্যে ব্যাক বন্ডিং হয় না, এবং স্টেরিক রিপালশন এখানে মিনিমাইজ হবে, কারণ অ্যালুমিনিয়ামের সাইজ বড়, এর সাইজ বড় হওয়ার জন্য কি হবে এখানে স্টেরিক রিপালশনটা মিনিমাইজ হয়ে যাবে, এই কারণে এখানে ডাইমেরাইজেশন গঠন। বোঝা গেল কি? ক্লিয়ার না? তাহলে স্টেরিক রিপালশন ইজ মিনিমাইজ ডিউ টু ইনক্রিজিং সাইজ অফ অ্যালুমিনিয়াম। এখানে স্টেরিক রিপালশন ইজ মিনিমাইজ ডিউ টু ইনক্রিজিং সাইজ অফ অ্যালুমিনিয়াম। ক্লিয়ার না বলে, increasing size of aluminum due to increasing size of aluminum. Steric repulsion is minimized due to increasing size of aluminum. তাহলে এরা ডাইমার হচ্ছে কেন? ডাইমার হওয়ার জন্য প্রধান দুটো শর্ত কি, সেন্ট্রাল অ্যাটমকে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হতে হবে এবং তার কাছে ভ্যাকান্ট অরবিটাল থাকতে হবে, যার দুটোই কি আছে
AlCl3 কম্পাউন্ডে Al এর কাছে আছে। এই দুটো থাকার পরে ডাইমারেশন ঘটবে না যদি ব্যাক বন্ডিং এক্সিস্ট করে অথবা স্টেরিক রিপালশন অ্যাট ইকুইটোরিয়াল পজিশন ইজ ভেরি হাই হয়। বাট in this case back bonding are not possible because both atoms are belonging in third period, you know, and repulsion are minimized because aluminum is increasing in size. আরে বুঝা গেল কি পুরো কাহিনী না পুরো লেখা হবে? বুঝেছিস তো? তাহলে এটা যদি ডাইমেরাইজেশন হয় তাহলে LF3 বল হওয়া উচিত কি উচিত না? বল হওয়া উচিত কি উচিত না? কেন উচিত না? ব্যাক বন্ডিং হয়ে যাবে। গুড, কিন্তু এখানে অ্যান্সারটা ব্যাক বন্ডিং হবে না। কেন হবে না শোনা, এখানে এই যৌগটা সমযোজী যৌগই না, এটা হচ্ছে আমার আয়নিক কম্পাউন্ড। এটা তৈরি হয়েছে Al3+ আর 3F-। তাহলে আয়নিক কম্পাউন্ড, এটা কি হবে তার মানে? আয়নিক কম্পাউন্ড। তাহলে আয়নিক কম্পাউন্ডে কখনোই ডাইভারেশন ঘটবেই না। তাহলে আর পরে রিজন দিব না এখানে। তাহলে AlF3 কে আমরা এক্সট্রা করে বলে রাখবো কি? এটা আয়নিক কম্পাউন্ড পরিচয়। আর হয়েছে? তাহলে বল এই যে অ্যালুমিনিয়াম সাইজ মিডিলের সেন্টারের সাইজ বড় হয়ে যাওয়ার জন্য কি হয়ে যায়? AlBr3 বা Li3 দুটাই আমার কি করছে? ডাইমেরাইজেশন করবে। ডাইমেরাইজেশন করবে। এখানে উৎপন্ন যাবে Al2Br6, এখানে উৎপন্ন যাবে Al2I6। যদিও ব্রোমিন বা আয়োডিনের আকার অনেক বড়, কিন্তু কি হচ্ছে সেন্ট্রাল অ্যাটম এখানে মানে অ্যালুমিনিয়ামের আকার বড় হওয়ার জন্য রিপালশন কাজ করতে পারছে। তারপরে রিপালশনটা হাই কখন হবে? যদি সেন্ট্রাল অ্যাটম সেকেন্ড পিরিয়ডে হয়। সেন্ট্রাল অ্যাটম যদি থার্ড বা ফোর্থ পিরিয়ডে হয়ে যায় তাহলে আশেপাশের অ্যাটম যতই বড় হোক রিপালশন কাজ করতে পারবে। বুঝা গেছে? ক্লিয়ার? দেখো ঠিক আছে, এবার দেখছি একটা আর এক্সাম্পল দিচ্ছি। BeCl2 BeCl2 বেরিলিয়াম ক্লোরাইড এর গঠনটা দেখ ভালো করে। Be আছে আর দুদিকে কি আছে? বল বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 4। তাহলে বাইরের পক্ষে ইলেকট্রন কটা আছে? দুটাই বন্ড গঠন করে নিয়েছে। তাহলে আপাতত এর আমার শেয়ার্ড ইলেকট্রন কটা? 4টাই, আর তো নাই। তাহলে ডেফিসিয়েন্ট আছে কিনা? ডেফিসিয়েন্ট মানে এর থেকে ডেফিসিয়েন্ট হয় না নাকি? 8-এর জায়গাতে কত? অর্ধেক, 4 আছে। ভ্যাকান্ট আছে কিনা বল? গোটাই 2p ভাগা পড়ে, 3 ভাগে ভাগ পড়ে আছে। তাহলে এর ডাইমার গঠন করা উচিত কি উচিত না? অবশ্যই উচিত, করবেও তাই। এবার
তুই বলিস তুই যে এখানে স্টেরিক হিন্ড্রেন্স কাজ করলো না, তাহলে তো মাথা হতে পারে আমার যে এখানে কি স্টেরিক রেপারেশন কাজ করলো না, করলো না। কেন করলো না? এটার স্ট্রাকচার তো এটা, এটার স্ট্রাকচার দেয় যেগুলো সিএল এর সাথে ব্রিজ বন্ড করেছে, আর বাকিতে একটা করে সিএল আছে মাত্র, কোথায় স্টেরিক হিন্ড্রেন্স কাজ করবে? আরে বুঝা গেল কি জানো না? বাট এটা হওয়ার পরে এটা এরকম হয়, একজন একজন কোলন এখানে দান করে, একজন এখানে দান করে, অসময় বন্ড হয়ে যায়। এটা বুঝা তো? আরে বন্ডটা ওইরকম ব্রিজ বন্ড, বাট ব্রিজ বন্ডটা এরকম হয়, ছেড়ে দেয় এরকমই তো তখন বাদ, যখন শিখাবো তখন ব্রিজ দেবে, আপনাদের এরকমই করে, এটাও ঠিক, ঠিক আছে তো? এবার দেখ এর এই অবস্থা দেখা হবে, এই অবস্থায় বেরিলিয়ামের অক্টেট পূর্ণ হয়েছে কি? ভাই এখনো ঘাটতি আছে, আর আছে কি না শিওর? তো যে সমস্ত যৌগের ক্ষেত্রে দেখব যে ডাইমার হতে পারবে এবং ডাইমার হওয়ার পরেও অক্টেট ইনকমপ্লিট থাকছে, তাদের ক্ষেত্রে পলিমার হয়, অর্থাৎ একাধিক একসঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে এই ডাইমেরাইজেশন হবে ঠিকই, বাট করা কি হয়? পলিমেরাইজেশন, অর্থাৎ BeCl2 হোল N, এবং এটা হয়ে যায় কি আমার সলিড, যেখানে পলিমারাইজেশন বলে থাকে সলিড। তো যেমন পড়েছি CFC, পড়েছি নি? আরে CFC পড়েছি নি এটা? তারপরে যেমন তোরা পড়েছিস পলিইথিলিন, আরে পলিথিন প্লাস্টিক, এটা এটা কার? ইথিলিনের পলিমার, ঠিক আছে? তাহলে ইথিলিন কি মানে প্লাস্টিক কি কঠিন কিনা? হ্যাঁ, ইথিলিন এমন তো গ্যাসীয়, আর বুঝলাম তো? তাহলে এটা গ্যাসীয় হোক লিকুইড হোক দেখে লাভ নাই, যদি পলিমারাইজেশন হয় সলিড হয়ে যাবে। তাহলে কখন পলিমারাইজেশন হবে ক্লিয়ার না ক্লিয়ার না বলে, ঠিক আছে? তাহলে এবার বল যে কার ডাইমেরাইজেশন ঘটবে আর কার ডাইমেরাইজেশন ঘটবে না, বোঝা গেল কি? দেখো এই পুরা সিলেবাসটা শুধুমাত্র নিট অ্যান্ড আইআইটি, যে ডাইমেরাইজেশন কার ঘটবে কার ঘটবে, তোর জন্য কি শুধু B2 A6, B2 A6, তো শুধু ওটাকেই জানতে হবে। ওটাকে যখন জানতেই হলো আমাকে, তাই এটুকু এক্সট্রা জানতে কি ক্ষতি আছে? লিখ আরামে লিখ। ছোট করে দিয়ে লাগে। তো একমাত্র এর কটাই শর্ত না ডাইমার গঠন করা, ডাইমার গঠন করার এটি প্রাথমিক শর্ত, যেটা এখন শিখলাম। হ্যাঁ, এবার আরো কিছু ধরনের কম্পাউন্ড আছে যারা ডাইমার গঠন করতে পারে, তার ডিফারেন্ট রিজনের জন্য। এদের একটা রিজনও কি করবে ওখানে মানবে না, তারপরেও ডাইমার হবে। তাহলে ওটা কেন ডাইমার হবে? তো ওটার জন্য আমাদের জানতে হবে ওয়ার্ড ইলেকট্রন স্পেসিস, অর্থাৎ বিজোড় সংখ্যক ইলেকট্রন। নর্মালি ভাব যে কম্পাউন্ড যখন তৈরি হয়, তো কম্পাউন্ড কি করে হয়? একটা অ্যাটম যখন যুক্ত হয় আর এক বা একাধিক অ্যাটমের সঙ্গে দিয়ে বন্ড তৈরি করে, বন্ড তৈরি করার মাধ্যমে তো কম্পাউন্ড তৈরি করে। আর এই কম্পাউন্ড বলতে আমি মেনলি বুঝছি কোন কম্পাউন্ড? সমযোজী কম্পাউন্ড। আমি আগেই বলেছি যে কেমিক্যাল বন্ডিং মানে মেন টপিক কি? সমযোজী। আর আমি সব থিওরি কার পড়ছি এখন? সমযোজীর পড়ছি না? আয়নিকের কাহিনী তো অনেক আগেই শেষ করতেছি অল্পটুকু বলে, শুধু একটা জিনিস বাকি রেখেছি, সেটা কি? ল্যাটিস এনার্জি। ওরা পড়লে পড়তে পারিস বই থেকে, না হলে যখন আমি পড়াবো পিরিয়ডিক প্রপার্টি তখন ডিটেলসে ওটা পড়াবো, ঠিক আছে? তো সবই সমযোজীর কাহিনী যখন বলছি আমরা, তো নর্মাল ভাবে আমরা ইলেকট্রনিক থিওরি অফ ব্যালেন্সিং প্রথমে কি বলেছিলাম আমাকে? ওয়াক্টেট বা ডুবলেট রুল ফলো করে কি হয়? কম্পাউন্ড তৈরি হয়। পরে করে কি দেখলাম? বেকার কথা সব, যে ওয়াক্টেট ডুবলেট অনেক প্রথম দু চারটা যখন হলো তো কি ধরে নিলাম? যে অষ্টক সূত্রের সংকোচন বা অষ্টক সূত্রের প্রসারণ। কিন্তু দেখা যাচ্ছে এই সংখ্যাটা দু চারটা না, অনেক সংখ্যাটা, তখন এটাকে আর ব্যতিক্রম ধরা গেল না। তখন লুইসি কি করলো? আবার আধুনিক থিওরি দিল, মডার্ন থিওরি অফ ইলেকট্রনিক থিওরি অফ ভ্যালেন্সি। মডার্ন ইলেকট্রনিক থিওরি অফ ভ্যালেন্সি পড়েছি না পড়িনি আমরা? সেখানে কি ছিল?
যে যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে তারা পেয়ার আপ হয়, আর স্টেবিলিটি কি হয়, গেন হয়, এনার্জি বেড়ে যায়। আরে বুঝলো তো? তাহলে এই কারণে কি হয়, যৌগ তৈরি হয়। এবার ভাব, কোনো একটা অ্যাটমে যতটা আনপেয়ার্ড আছে তার সবটা বন্ড করবে না দু চারটা রেখে দিবে? সবটাই বন্ড করবে, নর্মালি সবটাই বন্ড করবে। তাহলে সবটা বন্ড করে নিল। আর যে কটা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেনি তারা কি আছে বল, জোড়, তারা জোড় আছে। আর যেগুলো বিজোড় ছিল তারা কি হয়ে গেল, জোড় হয়ে গেল। যারা বিজোড় ছিল তারা তো জোড় হয়ে গেল, আর যারা জোড় ছিল, যারা পড়েছিল লোন পেয়ার রূপে, তারা তো জোড় পদ্ধতি আছে। তাহলে যে কোনো যৌগের সেন্ট্রাল অ্যাটমে সবসময় ইলেকট্রন কি থাকবে, জোড় না বিজোড়? ওয়াল হয়ে জোড় থাকা উচিত নাকি? এর পরেও কিছু কিছু যৌগ আছে যেখানে সেন্ট্রাল অ্যাটমে ইলেকট্রন বিজোড় থেকে যায়। যৌগ গঠন করার পরেও স্টেবল যৌগ গঠন করে নিয়েছে, ওর অস্তিত্ব আছে, তারপরেও কি হয়ে যায়, সেন্ট্রাল অ্যাটমে নাম্বার অফ ইলেকট্রন কি হয়ে গেছে, বিজোড় বা অড, ঠিক আছে? তখন কি করে ও, ওটাকে জোড়বদ্ধ করার জন্য পুনরায় আবার ওই রকম একই মলিকুল দুটা যুক্ত হয়ে যায়, এবং নিজেদের মধ্যে কি হলো, একটা বন্ড তৈরি হয়ে গেল। কারণ বিজোড় তো একটাই থাকবে না, আর এই একটার জন্য বিজোড় হবে, মানে একটা বাড়লেও জোড় হয়ে যাবে, একটা কমলেও জোড় হয়ে যাবে। আরে বুঝলো তো? তাহলে একটা আমার কি করলো, শেয়ারিং করে নিলো, দিয়ে আমার কি হয়ে গেল, জোড় হয়ে গেল। আর শেয়ারিং করে দুটা মলিকুল একসঙ্গে যুক্ত হওয়ার নাম কি, ডাইমেরাইজেশন। এই কারণে এরা আর এক ধরনের স্পেসিস বা আর এক ধরনের যৌগ যারা ডাইমার গঠন করতে পারে। তবে এই ডাইমার গঠনের জন্য না তো ইলেকট্রন ডেফিসিয়েন্ট হওয়া দরকার আছে, না তো ভ্যাকান্ট অরবিটাল থাকা দরকার আছে, না তো রিপালশন মিনিমাইজ হওয়া দরকার আছে। কোনো রকম কিছু দরকার নাই, শুধু একটা জিনিস দেখতে হবে যে সেন্ট্রাল অ্যাটমের টোটাল ইলেকট্রন বিজোড় আছে কিনা। বুঝলি তো? তুই তোর বাস্তব যতগুলো এক্সাম্পল তুই জানিস, তুই দেখ এক্সাম্পল দিয়ে সব জায়গাতে গুনে দেখ, সেন্ট্রাল অ্যাটমে ইলেকট্রন জোড়ই থাকে, দেখুন তুই গুনে সবটা জোড় থাকে। তারপরেও কিছু কিছু আছে যেখানে বিজোড় থাকবে, বুঝলো তো? তো তাদের ক্ষেত্রে আমরা স্পেশাল ওই কটাকেই মানবো। তো ওই কটাকে দেখবো যে ওদের সংখ্যাও কম নাই, 7-8টা হয়ে যাবে। তুই ভাবছি যে 7-8টা আছে, মানে ওটাকে আর কেন রুলস তৈরি করে থাকে, কিন্তু না, ওরকম হবে না। 7-8টা দেখতে দেখতে বিরক্তি লাগবে প্রথম, বাট কোটি কোটি মলিকুলের মধ্যে কোটি কোটি না হোক, হাজার হাজার মলিকুল আছে। আর ইনঅর্গানিক কম্পাউন্ডের সংখ্যা তো বলেছিলাম 90,000-এর বেশি প্রায়। তো 90,000-এর মধ্যে 8-10টা ব্যতিক্রম হলে কি যায় আছে, ব্যতিক্রম তো না, মানে ডাইমার গঠন করছে, হতেই পারে, মানে বিজোড় ইলেকট্রন স্পেসিস আছে। বুঝা গেল? তাহলে এবার দেখ পয়েন্ট কর, মাথা ঢুকবে সবটা। ক্লাস করে দেখা করবে, শিখে একটু হয়ে যাবে। হ্যাঁ, ওটা ভুলে তার তৈরি কথা বললাম বেকার। টাইমটা একটু মেনটেন করে আসিস, ঠিক আছে তো? কারণ হচ্ছে সবাইকেই ক্লাস করতে হবে, আমার ক্লাসই করতে হবে ব্যাপার নাই, এরপর তো আরো ক্লাস আছে, বাকি ক্লাসগুলো তোর অ্যাটেন্ড করবে। তো আমাকে আবার ছাড়তে হবে 8টার আগে, ঠিক আছে না? তো আজকে যা লেট করলি এরপর লেট না হয়। আজকে অনেক চলে এসছো না, কয়েকজন পরে আসলো। আচ্ছা দেখ, লিখ বন্ডিং ইন অড ইলেকট্রন স্পেসিস, বন্ডিং ইন odd electron species, bonding in odd electron species. Click odd electron, odd মানে বিজোড়, হ্যাঁ, odd electron chemical unit, odd electron chemical units are the units containing odd number of electron and if
unpaired electron is localized then this unit has tendency for dimerization. To pair of the unpaired electron. To pair of the unpaired electron. বুঝছে কথার মানেটা শোনা কিছু কিছু ইউনিট আছে কেমিক্যাল ইউনিট মানে যৌগ আছে যাদের সেন্ট্রাল অ্যাটমের কি আছে আনপেয়ার্ড ইলেকট্রন আছে আনপেয়ার্ড থাকলেই যে ও ডাইমার গঠন করবে এমন না তবে ওই আনপেয়ার্ড ইলেকট্রন যদি ডিলোকালাইজ হয়ে যেতে পারে মানে ভাগ হয়ে যেতে পারে বিভিন্ন জায়গাতে আমরা যদি ওই পার্ট টপিকটা শিখিনি এখনো ওটাকে বলে রেজোনেন্স বা রেজোনেন্সের মাধ্যমে যদি ভাগ হয়ে যেতে পারেও তাহলে ওই ইলেকট্রনটা কি করবে না আমার ডাইভার্সন করবে না কিন্তু ডিলোকালাইজ যদি না হয় লোকালাইজ থেকে যায় কোনো এক জায়গাতে থেকে গেছে তাহলে ওটা অবশ্যই কি করবে ডাইমার গঠন কথা বুঝতে পারছি আমার সাপোজ ধরে নে এরকম একটা সিস্টেম আছে ফর এক্সাম্পল এ হচ্ছে এখানে সেন্ট্রাল অ্যাটম এখানে ইলেকট্রন আছে এর একদিকে এরকম বন্ড আছে বি একদিকে এরকম বন্ড আছে সি একদিকে এরকম বন্ড আছে ডি এরকম বন্ড আছে ঠিক আছে আর একটা সিস্টেম আছে পি এরকম আছে যার একদিকে ধরলাম যে বি আছে একদিকে ধরলাম এ আছে বা একটা সমুদ্রের আসলে আছে তো লক্ষ্য কর এই যে ডাবল সিঙ্গেল ইলেকট্রন এটাকে বলা হয় কনজুগেশন কনজুগেশন অনেক রকমের হয় পরে আমি সব শিখাবো বাট আমি একটা উদাহরণ দিচ্ছি যে ডাবল সিঙ্গেল ইলেকট্রন তাহলে এটা কি হবে ডিলোকালাইজ হতে পারবে যখন কনজুগেশন মেনটেন করবে তখন কি হয়ে যেতে পারবো ডিলোকালাইজ হয়ে যেতে পারবে রেজোনেন্স গঠনের মাধ্যমে ঠিক আছে তো তাহলে এখানে ইলেকট্রন থেকেও নাই দেখতে পাচ্ছি আছে বাট বাস্তবে নাই ওটা ভাগ হয়ে গেছে বাট এখানে কোনো রকম কনজুগেশন না থাকার জন্য এটা কি এখানে আছে তো এই ইলেকট্রনটাকে বলবো ডিলোকালাইজ হয়ে গেছে আর এটাকে কি বলবো লোকালাইজড আছে তাহলে এ কি করবে ডাইমার ফর্ম করবে না আর এ কি করবে ডাইমার ফর্ম করবে এবার ভাষাটা ভালো করে কোয়ার্ডিনালি ফেলা বুঝতে পারছি আমার কথা আমার তাহলে এটা আমার কি করবে না ডাইমেরাইজেশন করবে না এটা আর এটা ডাইমেরাইজেশন করবে কারণগুলো বুঝা গেল এখানে ইলেকট্রনটা কি হয়ে গেছে ডিলোকালাইজড এখানে ইলেকট্রনটা লোকালাইজড ডিলোকালাইজ হয় এক জায়গাতে থেকে গেছে আরে হয়েছে তো চলে কোনটা আরে আমরা তো এখন রেজোনেন্সের শর্ত তোকে শিখাই না রেজোনেন্সের শর্ত যখন শিখাও তখন বুঝতে পারবি যে এটা হবে না হবে না এই ইলেকট্রনটা ডিলোকালাইজ চলে যাবে মানে এখানে আছে দেখতে পাচ্ছি বাট নাই ভাগ হয়ে গেছে আর এখানে আছে মানে ওখানে আছে সেটা ওটা শিখে যাবি ওটা আপাতত ধরে নেওয়া হয় এবার বল আমার আনপেয়ারটা কার কোথায় প্রয়োজন সেন্ট্রাল অ্যাটমে তো আমরা যখন আনপেয়ার হিসাব করব তো আমরা থোড়াই জানি অনেক সময় এমন হতে পারে যে অনেকগুলো অ্যাটম আছে কে সেন্টার কে কি বুঝে উঠতে পারছে না গঠন থেকে ধরতে পারে না বলে আমরা কি করবো সবসময় হিসাব করবো টোটাল ইলেকট্রন কারণ যেমন সেন্ট্রাল অ্যাটম নিজে থেকে কি করতে চাইবে জোর করতে চাইবে সবটাকে তাহলে সারাউন্ডিং গুলো তো চাইবে কি করতে সবাই তো জোর করতে চাইবে তাহলে ওভারঅল যে কোনো ইউনিটের নাম্বার অফ ইলেকট্রন কি হবে জোর হবে
আর জোড় হবে কি হবে না? সবার যদি জোড় থাকে তাহলে ওভারঅল কি হলো? সবার যোগফলটা কি হবে? জোড় হবে। তাহলে সবার যোগফলটা যদি বিজোড় হয়ে যায় তার মানে কি ওখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। মানে সেন্স? এটা বুঝলাম তো? তো এরকম বেশ কিছু এক্সাম্পল দিয়ে যাবো আমি। নাম্বার 1, এক্সাম্পল নাম্বার 1, এক্সাম্পলে অনেকগুলো নাম্বার হবে। NO2, ঠিক আছে? তো প্রথমে দেখ টোটাল ইলেকট্রন হিসাব কর। টোটাল ইলেকট্রন, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, 7টা আছে, আর অক্সিজেনের 8, দুটো আছে, 16 হবে 23 নাকি? জোড় না বিজোড়? আরে বিজোড় তো লাগবে, আমি বিজোড় খুঁজে নিচ্ছি। তাহলে এর গঠন যদি ভালো করে দেখা যায় এরকম আছে গঠনটা। বল এরকম কি করে বুঝবো আমার গঠনটা আছে? এটা ভালো রকম আছে। চল কি করে বুঝবো? নাইট্রোজেন 2s 2p3, ঠিক আছে? নাইট্রোজেন দিয়ে বল 2s2 আর 2p3। ইলেকট্রন বিন্যাস করছি রে, না বুঝলি না? একদম ক্লিয়ার না বল? এবার দেখ যে এখানে হয়েছে কি নাইট্রোজেন দুদিকে দুটো অক্সিজেন আছে, নিজের মতো করে রেখে দে, কোনো জায়গা আছে না, দুদিকে দুটো অক্সিজেন আছে। আঁকলাম তো? এবার আমি দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের আউটার সেলে আমার 5টা ইলেকট্রন আছে। আছে ক্লিয়ার না? তাহলে নাইট্রোজেনের পাশে কে আছে বল? অক্সিজেন। এক একটা অক্সিজেন কটা করে বন্ড করবে বল? দুটো করে বন্ড করবে। আচ্ছা, দুটো বন্ড করবে, তার দুটো আনপেয়ার চলে গেল। আবার যখন দুটো বন্ড করবে তো দুটো আনপেয়ার আরো লাগবে। দুটো আনপেয়ার আছে ওর কাছে তো নাই, তাহলে একটা আনপেয়ার হবে, তাহলে একটা তো বন্ড করবে না অক্সিজেন। আরে বুঝলাম তো? তাহলে আর কি থাকার সুযোগ? এই লোন পেয়ারটাও দান করবে আছে। তাহলে এই আনপেয়ারটা বন্ধ হয়ে গেল। বুঝা গেল কথাটা না? বুঝা গেল না? কেন দান করলো? অক্টেট পূর্ণ করার জন্য। তাহলে অক্সিজেন আউটার সাইজ ছিল 6টা, এই দুটো দান করে দিল, কি হয়ে গেল? 8টা। আরে বুঝা গেল না? এবার এই নাইট্রোজেনটাকে দেখলে দুটো বন্ড 4টা, আর এখানে দুটো 6টা, আর ওখানে একটা আছে 7টা। ওয়াট ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট থাকতে হবে। তো কি করবে? ইলেকট্রন ডেফিসিয়েন্ট না থাকে, অক্টেট যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কেন ডায়মন্ড করবে? আরে বুঝালো তো? তাহলে এই হচ্ছে কন্ডিশনটা। এতটুকু ক্লিয়ার না বল আগে? ক্লিয়ার তো? তাহলে এবার কি করবে? এরা যুক্ত হয়ে ডাইমেরাইজেশন গঠন করবে। তাহলে কি হবে বল? এবার ইলেকট্রন দিল এখানে, দুটো দিল এখানে, ডাইমেরাইজেশন। তাহলে কি হলো? N2। তাহলে এই কারণে N2 উপরকে পাওয়া যায়, ওর সাথে স্টেট। আরে বুঝা যায় যতটুকু? N2 উপর কেন পাওয়া যায়? তো ক্লিয়ার না? তো এরকম আমরা আরো অনেক এক্সাম্পল দিব, বুঝলো? জিনিসটা বুঝতে পারলি কিনা? আরে বুঝলে তো একটা এক্সাম্পলও বুঝতে পারবি। অনেকগুলো এক্সাম্পল দেওয়ার উদ্দেশ্য এটা যে আমি কাউকে ছাড়বো না। যতটা এরকম স্পেসিস আছে আমি ভাববো না, মানে করতে করতে আমার হ্যাবিটে পরিণত হয়ে যায় যে আরে এটি আছে আর নাই। আমি সবটা এক্সাম্পলও করে নেওয়া হয়ে গেল আর শেষ হয়ে গেল, ভাবনাটাও কমে যাবে আমার। কারণ ওই কারণে আমি অনেকগুলো এক্সাম্পল করবো, বাট বুঝানোর তাগিদে তো একটা এক্সাম্পল যথেষ্ট না, বুঝা গেল না? তাহলে কন্ডিশন বুঝতে পারলি? তো আর কোনো তৃতীয় কারণ নাই ডাইমেরাইজেশন গঠন করা। ক্লিয়ার? তো নেক্সট দিন কয়েকটা এক্সাম্পল আমি আর করাবো, দিয়ে আগে বাড়বো। ঠিক আছে? আজকে